ভোট মানে শুধু ক্ষমতার পালাবদল নয়, ভোট মানে ব্যালটের মাধ্যমে শুধুমাত্র নতুন কোনো প্রতিনিধি নির্বাচন নয়। ভোট হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা রাষ্ট্রের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, সে আকাঙ্ক্ষা পূরণের প্রথম ধাপ। দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম সবুজ। আজকে আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে। আমাদের সাথে বরাবরের মতো তিনজন অতিথি রয়েছেন। ঠিক আমার ডান পাশে রয়েছেন বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ 5 আসনের এমপি প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ। তার ডান পাশে রয়েছেন জামায়াত ইসলাম মনোনীত নারায়ণগঞ্জ 4 আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। একদম ডান দিকে রয়েছেন আব্দুল্লাহ আলামিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এনসিপি, নারায়ণগঞ্জ 4 আসনের সম্ভাব্য প্রার্থী তিনি। দর্শক, আমরা এই অনুষ্ঠানে মূলত এই অঞ্চলের বাসিন্দাদের চাওয়া পাওয়া কি, তাদের জনপ্রতিনিধিদের কাছে, তা নিয়ে আমরা আলোচনা করে থাকি। নারায়ণগঞ্জ যে জেলা, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত, এই জেলাটি নানা কারণে ইতিহাস ঐতিহ্য অনেক কিছুর সাথে জড়িত। মোট 5টি সংসদীয় আসন রয়েছে এই জেলায়, 23 লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটাররা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। জনগণের কাছে যাওয়ার আগে নারায়ণগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সহকর্মী কাজ করছেন হাসান সাদিক। একটু আপনার কাছে জানতে চাই, 5 আগস্টের পূর্ববর্তী সময় এক ধরনের বাস্তবতা ছিল, 5 আগস্টের পরে গেল 1.5 বছরে নারায়ণগঞ্জকে আপনি কিভাবে সাম আপ করবেন, যদি অল্প কথায় বলেন। সবুজ, নারায়ণগঞ্জ কিন্তু ঐতিহ্যের নগরী বলা যায়। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই যে ব্যবসার ক্ষেত্রে যে একটি শিল্পাঞ্চল, শুধু বাংলাদেশের শুধু রাজস্ব আয় না, এটা বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছে নারায়ণগঞ্জ। তো দীর্ঘদিনের কিন্তু, যেহেতু একটি বিশাল জনগোষ্ঠী নারায়ণগঞ্জ, দীর্ঘদিনের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। যেই প্রত্যাশাগুলি পূরণ, কিছু প্রত্যাশা আছে যেটি আমরা একজন গণমাধ্যম কর্মী হিসাবে, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে পূরণ হয়নি। আপনাকে যদি এর ভিতরে 2-1টি জানাই, তাহলে একটি যদি বলি, আপনি আসার আগেও কিন্তু দেখেছেন নারায়ণগঞ্জে যে চাষারা মোড়ের যে জ্যামটি থাকে, এই চাষারার মোড়কে পার হয়ে কিন্তু বিসিক যে শিল্পনগরী, সেখানে যেতে হয়। নারায়ণগঞ্জের যে গুরুত্বপূর্ণ যেসব কাজগুলি, এইটিকে কিন্তু আসলে মূলত ডিপেন্ড করে পরিচালিত হয়। তো এইখানকার কিন্তু যে জ্যামের যে ব্যাপারটি, সেটি কিন্তু দীর্ঘদিনের একটি পুরনো সমস্যা বলা যায়। এটি কিন্তু এখনো সমস্যাটি সমাধান হয়নি। এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাকে উল্লেখ করি, তাহলে যে চিকিৎসা সেবার যে বিষয়টি, যে ঢাকার রাজধানীর নিকটবর্তী একটি জেলা, এখানে কিন্তু চিকিৎসা সেবার যে বিষয়টি, যদি সাম্প্রতিক সময় আপনাকে ডেঙ্গু পরিস্থিতির ব্যাপারটি যদি উল্লেখ করে বলি, তাহলে একটু অবস্থার কিন্তু গুরুতর হলেই কিন্তু যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য কিন্তু রাজধানীমুখী হতে হয়েছে মানুষকে। এবং এই ক্ষেত্রে কিন্তু সুস্থ হয়েছেন অনেকে, মৃত্যুর হারও কিন্তু রয়েছে রাজধানীমুখীতে যাওয়াতে। তো দীর্ঘদিনের কিন্তু যে একটি চাওয়া নারায়ণগঞ্জের চিকিৎসা খাতের, নিকটবর্তী কিন্তু 2টি অন্যতম হাসপাতাল রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু চিকিৎসার সন্তুষ্টি জায়গাতে কিন্তু নারায়ণগঞ্জবাসী এখনো পায়নি। তো মূলত কিন্তু এই দাবিটি দীর্ঘদিনের এবং একটি অপ্রত্যাশিত, প্রত্যাশা পূরণ না হওয়ার একটি যে দাবি, সেটি কিন্তু রয়ে গেছে এখনো নারায়ণগঞ্জে। জি, মূলত আপনি দুটি বিষয়কেই উল্লেখ করছেন। মূলত এই দুটি বিষয় এখন বলা যায় না। 5 আগস্ট পরবর্তী নতুন কোন সংকট, সমস্যা বা এলাকার মানুষের দুশ্চিন্তা বেড়েছে, এমন কোন ঘটনা ঘটেছে? 5 আগস্ট পরবর্তীতে যদি আপনাকে জানাই, তাহলে আইন শৃঙ্খলার ব্যাপারটি আপনাকে বিশেষভাবে উল্লেখ করতে হয়। তাহলে আইন শৃঙ্খলার ব্যাপারটি কিন্তু বলা যায় যে অবনতির দিকেই কিন্তু নারায়ণগঞ্জে গিয়েছে। এবং যদি বলি যে খুনের হার বেড়েছে, সেই সাথে যে ছিনতাই, যে নর্মাল মানুষের চলাচল, চাষারার ভিতর একটি প্রাণকেন্দ্রে যেখানে একটা সবসময় মানুষজনের চলাচল থাকে, সেখানে কিন্তু দিন দুপুরে কিন্তু ছিনতাইয়ের যে অভিযোগটি, সেটি কিন্তু যত দিন গড়াচ্ছে আসলে মানুষের ভিতরে কিন্তু এটি বাড়ছে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আমাদের সাথে অতিথি যারা রয়েছেন তাদের কাছে যেতে চাই। আমাদের সহকর্মীর বক্তব্য আপনারা শুনছিলেন। 5 আগস্টের আগের সময় যদি আমি গণমাধ্যমের দিকে তাকাই বা পত্রিকার পাতায় যদি আমরা দেখি, তখন 7 মার্ডার থেকে শুরু করে নানা কারণে একটি আতঙ্কের জনপদ হিসেবে নারায়ণগঞ্জকে গণমাধ্যমে আসতো বা দেশের অন্যান্য জেলার মানুষ ট্রিট করত। তো জনাব মাসুদুজ্জামান মাসুদ, আপনি নারায়ণগঞ্জ সদর আসনের এমপি ক্যান্ডিডেট বিএনপির পক্ষে। তো আমার সহকর্মী যে বিষয়গুলো অভিযোগ করলো, এই বিষয়গুলো আপনি অ্যাড্রেস করেছেন কিনা, একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, আপনি আসলে জনগণের কাছে কি বলছেন, জনগণ আপনাকে কেন ভোট দিবেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এবং চ্যানেল 24-এর যে এই আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং আপনাদের যারা দর্শক আছেন, যারা দেখছেন বা দেখবেন, তাদেরকেও ধন্যবাদ। এবং আমি
আমার সহপাঠী যারা আছেন, যারা আমাদের এই জাতীয় ওনার এনসিপি, আমার ছোট ভাই আলামিন এবং আমার আরেক ভাই জামায়াত ইসলামী থেকে লড়ছেন, তাদেরকে এবং আপনারা যারা সামনে বসে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা নারায়ণগঞ্জের কথা বলি। আমরা নারায়ণগঞ্জের আসলে অনেক পজিটিভ দিক আছে, কিন্তু সেই পজিটিভ দিকটা আমরা পৌঁছাতে পারিনি এই হয়তো গত 16-17 বছর। আমাদের অর্জন কিন্তু অনেক। সেই অর্জনটা খাটো হয়ে যায় যখন কিছু ঘটনা, এই যে ধরনের ঘটনা, আপনি 7 মার্ডারের কথা বললেন, এই ধরনের কিছু ঘটনা, আইন শৃঙ্খলার যে অবস্থা গত 16 বছর 17 বছর হয়েছে ছিল, এখানে আসলে আইন শৃঙ্খলা বলতে আমরা যেটা বুঝি সাধারণ নাগরিক হিসেবে, সেইটা আসলে কখনো ছিল না। নেতার পিছনে যারা নেতৃবৃন্দ ছিল, নেতার পিছনে নেতৃবৃন্দ, এরা চিহ্নিত সন্ত্রাসীই ছিলেন। কেউ আমরা বলতে পারি নাই মুখ ফুটে, কারণ সবার ভিতরেই মরার ভয় ছিল। সবার প্রতিবাদ করলেই, সেটা সাংবাদিক হোক, সেটা সাধারণ নাগরিক হোক, তারা আঘাতপ্রাপ্ত হতো বা তারা হত্যার শিকার হতো, তারা জুলুমের শিকার হতো। যেই কারণে ওই সময়টা এরকম আমাদের খারাপ গিয়েছে এবং 7 মার্ডার ওটার অন্যতম সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আমি আরেকটা জিনিস আমি বলি, এই যে পট পরিবর্তনের পরে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো না। আমরা আসলে কথা বলার স্বাধীনতা পেয়েছি, ছাত্র জনতার যে আন্দোলন, রেভুলেশন হয়েছে, আমাদেরকে আসলে হয়তো একটা কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত দেশ আমরা বানাতে পারিনি। কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত সংস্কার আমরা এখনো করতে পারিনি। কাঙ্ক্ষিত প্রশাসন আমরা এখনো পাইনি। সো খুব বেশি ডিফারেন্স, আগে পরে খুব বেশি ডিফারেন্স আছে তা বলবো না, তবে আলহামদুলিল্লাহ কথা বলার স্বাধীনতা পেয়েছি। যে আগের যে পরিবেশ ছিল, বলছিলেন যে নেতার পিছনে নেতাকর্মীরা থাকতো, সেই পরিবেশ কি বদলেছে না সেই পরিবেশ এখনো আছে? না, আমি আসলে যেটা বলতে চাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আসলে এই যে ধরেন প্রশাসন বলেন, সচিবালয় বলেন, আমলা বলেন, পুলিশ বলেন, এই সমস্ত প্রত্যেকটা জায়গায় আসলে বাস্তবে কাজ হচ্ছে না, খুব কম কাজ হচ্ছে। আপনি দেখেন ব্যবসা বাণিজ্য কিন্তু স্থবির, ইনভেস্ট কিন্তু হচ্ছে না, আমরা কিন্তু ইনভেস্ট করতে পারছি না। আমরা ব্যবসায়ী, আমরা নতুন নতুন ব্যবসা খুঁজি, নতুন নতুন জায়গা খুঁজি, কোথায় ব্যবসা করলে ব্যবসার গ্যারান্টি আছে, সেই গ্যারান্টি কিন্তু নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিজেও জানেন, আমাদের সামনে যারা বসে আছেন তারাও জানেন, আইন শৃঙ্খলা বাহিনীটাই এখনো পর্যন্ত মজবুত জায়গাটা নিতে পারেনি। তো আমরা আশা করি হয়তো দ্রুত একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার গঠন হলে সব দিক থেকে আসলে ওই জায়গাটা তৈরি হবে আমরা মনে করি। যে আপনাকে ধন্যবাদ। আমি আমার পাশের আরেকজন প্রার্থী যিনি রয়েছেন জামায়াত ইসলামী মনোনীত মাওলানা আব্দুল জাব্বার, আপনার কাছে জানতে চাই জনগণের কাছে আসলে কি বলে আপনারা ভোট চাচ্ছেন? জি, ধন্যবাদ চ্যানেল 24 এন্ড মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ এই সুন্দর আয়োজনের জন্য। আমি উপস্থিত সহ আলোচকবৃন্দ যারা আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সামনে উপস্থিত হবেন এবং দর্শক শ্রোতা যারা আছেন, উপস্থাপক বলেছেন যে আমাদের প্রতিশ্রুতি কি, আমরা কি বলতে চাচ্ছি। আমরা আসলে জনগণের সামনে মূল বিষয় যেটি ফোকাস করছি যে 5 আগস্টের পূর্বে যে পরিস্থিতি দেশের ছিল সেই বাংলাদেশ আমরা চাই না। তাহলে নতুন বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ইন্টারিম গভর্নমেন্ট যখন নতুন করে ফর্ম হয়েছিল তখন 3টি বক্তব্য ছিল। একটি বক্তব্য ছিল গণহত্যার বিচার, তারপরে হচ্ছে যে সর্বস্তরে সংস্কার প্রশাসন সহ, আরেকটা হচ্ছে যে ফ্রি ফেয়ার ইলেকশন যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তো সেই জায়গা থেকেও এখন আমরা যেটা প্রত্যাশা
করছি বা মানুষকে যেটা বলছি সেটি হচ্ছে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবে তারা মানুষের সামনে এই ম্যান্ডেট দিতে হবে যে আমরা মানুষের উপর জুলুম করব না, আমরা সন্ত্রাস করব না, আমরা দুর্নীতি করব না, আমরা আমাদের এলাকার উন্নয়ন সহ সার্বিক যে বিষয়গুলোতে দলের লোকদেরকে দিয়ে এই কাজ করাতে গিয়ে সিংহভাগ অংশ তাদের পেটে অথবা পকেটে চলে যায়। আমরা এমন লোকদের চাই যারা শাসক হবে না, বরং তারা সেবক হিসেবে মানুষের নেতৃত্ব, মানুষের দায়িত্ব তারা নেবে। এটি মূলত আমাদের বক্তব্য এবং মানুষ এটা ওয়েলকাম জানাচ্ছে এবং মানুষ এর মধ্যে কিছুটা ভীত সন্ত্রস্ততা থাকলেও আগের পরিস্থিতির কারণে এখন নতুন কেউ এসে তাদের উপর, আমি ছোট একটা বিষয় বলি, সংখ্যাগরিষ্ঠ আমরা সংখ্যালঘু যাদেরকে আমরা বলি বা হিন্দু সম্প্রদায়, যেটা আমাদের দল সেভাবে মেনশন করে না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কেউ কেউ বলছে যে যদি আওয়ামী লীগের মতো অন্য দল আসে আমাদের উপর চড়াও হয় কিনা, এই জন্য ঘরোয়া আমাদের সাথে কিছু মিটিং এ তারা ইন করছে। এখন মাসুদ ভাইয়ের দল আমাদেরকে নিশ্চিত করবেন যে ওনারা যদি যান, হ্যাঁ, তাহলে অথবা আমরা যদি যাই, এই যে মানুষের মধ্যে ভয়, XY যে কেউ আসবে, সেই জায়গায় আমরা মানুষদেরকে নিশ্চিত করব আমি যখন মানুষের সামনে হাজির হব, মানুষ যদি আমাকে ভোট দেয় তাহলে আপনি কেন আমাকে ওয়েলকাম জানাবেন না? আবার আপনাকে যখন মানুষ ওয়েলকাম জানাবে, আপনাকে নেতৃত্বে নিয়ে আসবে, আমি আপনাকে ওয়েলকাম জানাবো। এই জায়গাটাতে আমাদের মানে বক্তব্য দেওয়ার, কাজ করার সুযোগ আছে এবং এটা করতে পারলে তাহলে বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আপনার পাশে যিনি রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা আপনাদের দলটি তো নারায়ণগঞ্জ জুলাই আন্দোলনের সময় একটি বড় ভূমিকা রেখেছিল। তো সেই প্রত্যাশা নারায়ণগঞ্জের জনমানুষের কাছে কতখানি পৌঁছাতে পেরেছে? আসলে আপনাদের কি অবস্থান? আর আমার সহকর্মী বলছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা। তো তরুণ হিসেবে কি আপনারা এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন বা আপনারা এগুলো বলেছেন জনগণের কাছে? জি, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের জন্য চ্যানেল 24 কে অত্যন্ত ধন্যবাদ। আজকে একটি সুন্দর মানে ভোটারদের সাথে যে একটি কোঅপারেশনের জায়গা তৈরি হয়েছে, সেই সাথে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের বড় ভাই আব্দুল জব্বার ভাই জামাতে ইসলামের ক্যান্ডিডেট, বিএনপির ক্যান্ডিডেট মাসুদুজ্জামান মাসুদ ভাই সহ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। দেখেন, আমরা 5 আগস্টের বা গণ অভ্যুত্থানের কথা যেটা বলতেছিলেন, আমরা মনে করি নারায়ণগঞ্জের একটা বিপ্লবী ঐতিহ্য আগে থেকে ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে। এরপরে মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের ব্যাপক অবদান, নারায়ণগঞ্জে বেশ কিছু বদ্ধভূমি ছিল, নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে স্ট্রংলি। এরপরে 24-এর অভ্যুত্থানে নারায়ণগঞ্জে অন্তত প্রায় 60 জন, মানে নারায়ণগঞ্জের অথবা নারায়ণগঞ্জের বাইরের, তারা মুভমেন্টে শহীদ হয়েছে। তো এই গণ অভ্যুত্থান বা মানুষের যে দেশের জন্য প্রাণ দেওয়ার আকাঙ্ক্ষা, যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দেয়, বারবার আমরা আসলে ওই জায়গায় প্রতারিত হয়েছি বলতে হবে। ওই জায়গা থেকে দেখেন, নারায়ণগঞ্জ আমরা বলতেছি একটি মানে ঐতিহ্যবাহী শহর, পুরাতন শহর, কিন্তু নারায়ণগঞ্জ শহরের পাশে যেই নদী, বুড়িগঙ্গা নদী, ওই নদীটা আসলে মানুষ নদী হিসেবে এটা মানে কোনো বিনোদন নেওয়া বা নদী দেখতে যাওয়া বা নদী যে তার জন্য একটা নির্মল বাতাস দিবে, ওই পরিবেশ নাই। নারায়ণগঞ্জ ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিকভাবে নারায়ণগঞ্জ বাংলাদেশে মানে কন্ট্রিবিউশনের জায়গায় ওয়ান অফ দ্য টপ মোস্ট জেলা, মানে 1-2 এর মধ্যে থাকে অর্থনৈতিক কন্ট্রিবিউশনে, কিন্তু নারায়ণগঞ্জ সেই সাথে আবার বাংলাদেশের টপ মোস্ট দূষিত জেলা। তার মানে আমাদের যারা রাজনীতিবিদরা এই এলাকার উন্নয়ন নিয়ে কাজ করার কথা ছিল, ওনারা বেসিক্যালি এগুলো নিয়ে কাজ করেন নাই। ওনারা নিজেদের পলিটিক্যাল রেটরিক বা পলিটিক্যাল দাঙ্গা ফ্যাসাদ বা গায়ের জোরের পলিটিক্সটা করার চেষ্টা করেছে। তো আমরা মনে করি যে অভ্যুত্থানের পরে তরুণ প্রজন্ম বা শিক্ষিত তরুণ প্রজন্ম সামনে এসেছে, তারা এই কাদা ছোড়াছুরি, হিংসা বিদ্বেষ, এই পলিটিক্সটা আর করতে চাই না, আমরা দেখতেও চাই না আসলে আমাদের প্রজন্ম। আমরা চাই নারায়ণগঞ্জটা সামনের দিকে আগাক, নারায়ণগঞ্জের মানুষ একটা সুন্দর শহর পাক। নারায়ণগঞ্জের রাজনীতি নিয়ে একটা ব্যাড ব্র্যান্ডিং আছে, যে নারায়ণগঞ্জ মানে বক্তব্যগুলো আপনারা জনগণের কাছে দিচ্ছেন। জি, একটা ব্যাড ব্র্যান্ডিং আছে যে নারায়ণগঞ্জ মানে সন্ত্রাসের শহর, নারায়ণগঞ্জ মানে চাঁদাবাজির শহর। আমরা এটাকে গুড ব্র্যান্ডিং এ নিয়ে যেতে চাই। নারায়ণগঞ্জ একটা নির্মল শহর আমরা বানাইতে চাই। নারায়ণগঞ্জে আমরা তরুণ প্রজন্ম, গেল 16 মাসে কি এনসিপি এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু করেছে? অবশ্যই আমরা মানুষের সাথে এঙ্গেজ হচ্ছি। আমরা আস্তে আস্তে আমাদের নেতাকর্মী চয়েসের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা প্রাধান্য দিচ্ছি, কারা এলাকা নিয়ে কাজ করতে চায়, জি, কারা পুরাতন পলিটিক্যাল যেই
সিস্টেম, ওই সিস্টেমের অংশ সিস্টেমকে হইতে নতুন চায় না। বন্দোবস্ত চায়। নতুন জি, ধন্যবাদ politics আপনাকে। চায়। নারায়ণগঞ্জের সমস্যা সম্ভাবনার কথা শুনছিলাম। এখানকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা বিভিন্ন দলের প্রার্থী হিসেবে অংশ নেবেন তাদের কাছে তারা স্বীকার করেছেন, আবার স্থানীয় গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। আমাদের সামনে এই অঞ্চলের বাসিন্দারা রয়েছেন যাদের ভোটে আসলে এই জনপ্রতিনিধিরা আগামী জাতীয় সংসদে যাবেন। আমি শুরুতেই আমাদের সামনে যিনি বসা রয়েছেন একজনের কাছে যেতে চাই, আপনি বসেই বলুন। জনপ্রতিনিধিরা যে বক্তব্য দিলেন আপনি শুনেছেন, আপনি কি নতুন কোনো প্রত্যাশা, নতুন কোনো আশা পান কিনা তাদের বক্তব্যের মাঝে, না একই রকম বক্তব্য শুনেন আসলে? আমি নিজেও জনপ্রতিনিধি ছিলাম, সিটি কর্পোরেশনের আমি সাবেক কাউন্সিলর। আমার নাম শওকত হাসান শকু। আমি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা। আমার দেখা মতে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের জনবান্ধব যিনি প্রার্থী হয়েছেন মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের প্রতি, যে উনি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন, কিন্তু আপনি যখন এমপি হবেন বা সংসদ নির্বাচিত হবেন তখন আপনার পরিধিটা কিন্তু অনেক বাড়বে। তো সেই জায়গায় আপনি শহরকে যানজট মুক্ত ও মানুষের জন্য যে কল্যাণকর কাজ করেছেন সেটা অব্যাহত রাখবেন কিনা? জি, আমরা আরো দুজন দর্শকের কথা শুনে আপনার কাছে আসছি। আপনার সাথে বসুন। মাসুদ ভাইয়ের কাছে একজন ভোটার কোশ্চেন করলেন যে যানজট নিরসনের জন্য তার আসলে পদক্ষেপ কি, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা আপনার ভাবনাটা কি এই অঞ্চলের বাসিন্দা হিসেবে? আসলে চ্যানেল 24-কে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এমনটি প্রোগ্রাম শুধু নির্বাচন কেন্দ্রিক হলেই চলবে না, বারবার হতে হবে, কারণ নারায়ণগঞ্জের মানুষগুলি খুবই অবহেলিত। কারণ প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে নারায়ণগঞ্জে যেটা হলো যোগাযোগ ব্যবস্থাপনা। এই যোগাযোগ ব্যবস্থাপনার জন্য আজকে আমাদের ঢাকা যেতে হলে আমার শুধু চাষারায় যেতে হয় আমার 1.5 ঘন্টায়, তারপরে ওই পথটুকু পাড়ি দিতে হয় 40 মিনিটে। তাহলে আমার ঢাকা যেতে কত কষ্ট হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা এত অবনতি হয়েছে যেখানে একটা আইসিইউ নেই। একটা আইসিইউর জন্য মানুষ রাস্তা নিতে নিতেই মানুষ মারা যায়। অতএব, এবং বিশেষ করে আরেকটা বিষয়, সেটা হলো যিনি আমাদের সংবাদ মাধ্যম যে বলেছেন, সেটা হলো চিকিৎসা মাধ্যমের পরে যেটা বলছে মাদকের যে বিষয়টা, আমরা খুবই এটা নিয়ে আমরা ভুক্ত আর কি। এলাকায় যে মাদক হচ্ছে না, যার আইন শৃঙ্খলায় এত অবনতি হয়েছে, যে এই বিষয়গুলোকে যেন আমাদের জনপ্রতিনিধিরা এই বিষয়গুলি সামনে রেখে তাদের কাজগুলি করতে পারে, এবং আমরা এই থেকে মুক্তি পেতে চাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দুজনের বক্তব্য শুনে পরবর্তীতে আবার নতুন দুজন দর্শকের কাছে যাব। মাসুদুজ্জামান মাসুদ, আমি ছোট করে আগের প্রশ্নটার উত্তর দিয়ে আপনাকে, আপনি আমাকে করেছিলেন, সেই সময়ের কারণে আমি আমার ওই বক্তব্যের খণ্ড উত্তর দিচ্ছি। মানুষ আমাকে কেন ভোট দিবে? আমি নারায়ণগঞ্জ মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সাথে এই এই পট পরিবর্তনের পরে আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। মানুষ আমাদেরকে, দল আমাকে বিবেচনায় নিয়েছে, দল যোগ্য মনে করে। সেই কারণে আমি স্থায়ী কমিটির সদস্য জাতীয়তাবাদী দলের এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। তারা কেন আমাকে জরিপ করে দেখেছেন, 4টা জরিপ হয়েছে, 5টা জরিপ হয়েছে, তারা ওই জরিপের মাধ্যমে দেখেছেন আমার গ্রহণযোগ্যতা। আমার কোনো বাহিনী নাই, আমার জীবনে কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে আমার যোগাযোগ নাই, আমার মাদকের সাথে কোনো ধরনের বন্ধুত্ব নাই, এবং আমি ক্লিন অ্যান্ড কাট মানুষ, আমি পরিষ্কার মানুষ, এবং আমি আমার নাগরিকদের কাছে গিয়েছি, যেই কারণে আমি কনফিডেন্ট যে ওনারা আমাকে চায়, যেই কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর যদি আমি আমার অবস্থান যদি দেখতাম যে না, জনগণ আমাকে চায় না, নাগরিকরা আমাকে চায় না, তাহলে আমি এখানে আসতামই না। এই হলো আমার প্রথম ওই প্রশ্নের উত্তরটা আপনাকে দিলাম। এবং আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ, আমাদের ছোট ভাই স্বাগত কমিশনার ও 4 বারের কাউন্সিলর, আমাদের এই শহরেরই সন্তান। আমি আমার জীবনে যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি ইনশাল্লাহ। এখন আমি আগেও বলেছি, আমি কিছু কাজ করার জন্য এসেছি। আমি মানুষের জন্য, এই দেশে, এই নাগরিকের জন্য, এই নারায়ণগঞ্জের জন্য, এই শহর বন্দরের মানুষের পাশে থেকে বাকি জীবনটা কাটাইতে চাই সেবা করে। এটা আমার অদম্য আমার ইচ্ছা।
সেইটা যদি আমি জনপ্রতিনিধি নাও হই, খোদা না করুক, আমি আমার এই জনগণের পাশেই থাকবো, আমি এই নাগরিকের পাশেই থাকবো। এখানে বহু ধরনের সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে। এই শহরটা ক্লাবস হয়ে গেছে এবং স্বাধীনতার পরে সবচেয়ে বাজে সময় কাটাইতেছে আমার নাগরিকরা। এখন এই ট্রাফিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ছে। এখন তো গাড়ি চলবে পরের কথা, মানুষ হাঁটতে পারে না। মানুষ বলছে যে আমি এখন হেঁটে যেতে চাই বাসায়, গাড়ি থেকে সে পয়সা দিয়ে নেমে যাচ্ছে, সে হেঁটেও যেতে পারছে। এই শহরের বাসিন্দা হিসেবে সমাধান কি আসলে? এই শহরের বাসিন্দা অপরিকল্পিত নগরায়ন হয়েছে। এখানে সিটি কর্পোরেশন এবং সংসদ সদস্যদের আমাদের চোখের সামনে তাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। এখানে দরকার এরকম মানুষ যারা সিটি কর্পোরেশন এবং সংসদ সদস্যদের একসাথে একযোগে কাজ করতে হবে এবং প্ল্যানটা হইতে হবে নগরবিদ যারা আছেন, নগরবিদদের সাথে কথা বলে। এখানে যা কাজ হয়েছে কোনোদিন কোন নগরবিদদের সাথে আলাপ আলোচনা করে যে আমরা আশা করব আগামীতে যিনি সংসদ সদস্য হিসেবে আসবেন নারায়ণগঞ্জ শহরে, তিনি এই কাজগুলো করবেন। জনাব আব্দুল জব্বার, বিএনপি মনোনীত প্রার্থী, বলছিলেন যে তিনি সন্ত্রাসকে লালন করেন না এবং তার ক্যারিয়ারে এমন ইতিহাস নেই। জামাতের প্রার্থী হিসেবে তার যে বক্তব্যকে আপনি কিভাবে সমর্থন করবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে গেল 16 মাসে কি কিছু করেছেন আপনারা? যে ধন্যবাদ। আমাদের শহরের যিনি প্রার্থী সদরের মাসুদুজ্জামান ভাই, তিনি আসলে মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। পলিটিক্যালি ওভাবে আগে আমাদের সামনে না থাকলেও তিনি নীরবে সমাজসেবামূলক কাজ করে গিয়েছেন, এটা আমরা জানি। তবে উনি যেহেতু এখন দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন, এখনো পর্যন্ত যে সন্ত্রাস বা এসব আমরা দেখছি না এবং শেষ পর্যন্ত উনি ভালো থাকবেন এবং শেষ ভালো যার সব ভালো তার, সেটা ওনার নির্বাচনের মধ্যে দেখতে পাবো। আর আমাকে বিরতির সময় পরপরই জিজ্ঞেস করেছিলেন আমাকে মূল্যায়ন করার ব্যাপারে। আসলে ব্যক্তি নিজে মূল্যায়ন করা কঠিন, যে আমি কে, আমার পরিচয়, এটা মানুষই আমার ব্যাপারে মূল্যায়ন করবে। তবে আমি এটি বলতে পারি, আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থান, যে ছাত্র শিবিরের, এমন কোনো দিন ছিল না, এমন কোনো রাত ছিল না আমাদের ছেলেদের উপর টর্চার হয়নি। হ্যাঁ, যেগুলো কোনো পত্রিকা, কোনো মিডিয়ায় কিন্তু সে সময় আনার জন্য সাহস পায়নি। কারণ মিডিয়াতে এটা প্রকাশ করলেই পরের দিন তার মিডিয়ার লাইসেন্স থাকার কথা না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি দুঃসময়ে, আমার সময় প্রায় আমাদের 450 শতাধিক ছাত্র আমাদের জীবন দিয়েছে মানে নানাভাবে টর্চারের শিকার হয়ে তাদের জীবন গিয়েছে। সেই জায়গা থেকে আমার যে সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিন আমি ঢাকার রাজনীতি, ঢাকা মহানগরী জামাতের একসময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম এবং নারায়ণগঞ্জের এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠা সহ এখন প্রতিষ্ঠান পরিচালনা করছি। সেই জায়গা থেকে আমি মনে করি, যেহেতু ম্যান পাওয়ার নিয়ে কাজ করছি, এইচআরডি রিলেটেড কাজ করছি, সেই হিসাবে আমার সাংগঠনিক দক্ষতা সহ যে বিষয়গুলো আছে এগুলোকে সামনে নিয়ে আমি যদি কাজ করি, ইনশাআল্লাহ এই এলাকার যতগুলো সেক্টরের প্রবলেম আছে, আমি যদি বলি যে যানজটের সমস্যা, আমাদের ফতুল্লাতে প্রায় 8.5 লক্ষ মানুষ জলাবদ্ধ অবস্থায় থাকে, সেটার সমস্যা নিরসন, মাদক সমস্যা, সন্ত্রাস সমস্যা, শিক্ষা ব্যবস্থার সেখানকার যে অ্যাকোমোডেশন, আধুনিকায়ন, এরপরে হচ্ছে স্বাস্থ্যসেবার যেই অপ্রতুলতা, ডাক্তার নাই, প্রয়োজনীয় সরঞ্জাম নাই, যতগুলো সমস্যা আছে, আমার যে ক্যাপাসিটি আছে এবং আমার যা টিম আছে, সব মিলিয়ে আমি মনে করি বিশেষ করে নারায়ণগঞ্জ 4 আসনের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমি যথেষ্ট কাজ করতে পারবো। আর যেটি বললেন যে আমরা কি করেছি, 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ জীবন দিয়েছে। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে প্রত্যেকটা শহীদের পরিবারে গিয়েছে এবং তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। যদিও আপনারা দেখেছেন যে অনেক দল দেখা গিয়েছে 2-4 লাখ টাকা দিয়েছে, হাতে হাতে একটু মানুষকে ফোকাসে নিয়ে এসেছে। আমরা সারা বাংলাদেশে যত শহীদ, শুধু রিয়াগোপ যে ফ্যামিলি, তারা আমাদের যে অর্থনৈতিক সহযোগিতা নেয়নি। আমার জানা মতে আমরা প্রায় 45 জন পরিবার যারা নারায়ণগঞ্জে আমরা পেয়েছি, সব পরিবারকে দিয়েছি। প্রায় 1200 মতো ছাত্রছাত্রী যারা নানাভাবে আহত হয়েছে তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। এবং ফতুল্লা নিয়ে আমি যেহেতু বিশেষ করে কাজ করছি, সেখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেটা উন্নয়নের জন্য
ডিসি মহোদয় এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মিলে এবং নিজেরা উদ্যোগেও আমরা ভেকু দিয়ে অনেকগুলো ময়লা আবর্জনা অপসারণ করে মিনিমাম যেই প্রবলেম সেটা সলভ করার জন্য আমরা কাজ করেছি। মাদক নিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য সেটার ব্যাপারে কাজ করেছি, ছাত্রদের নিয়ে কাজ করেছি, মহিলাদের নিয়ে কাজ করেছি। সব মিলিয়ে তাদের মধ্যে আশা জেগেছে জামায়াতে ইসলামী সামনে যদি জনগণের সেবা পায়, নিশ্চিতভাবে একটা পরিবর্তনের জন্য তারা কাজ করতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এর পরবর্তীতে যিনি রয়েছেন আব্দুল আলামিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব, নারায়ণগঞ্জ 4-এর সম্ভাব্য প্রার্থী। ভোটারদের বক্তব্য শুনছিলেন। একজন ভোটার আসলে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচনের পরে এমন ডায়লগগুলো জনপ্রতিনিধির সাথে জনগণের হবে কিনা। আপনারা এই বিষয়ে তরুণ ভোটার হিসেবে বা তরুণ প্রার্থী হিসেবে আপনি কিভাবে দেখছেন বা আপনার ভাবনা কি বিষয়ে? আচ্ছা, আমরা তো বেসিক্যালি চাই, বাংলাদেশ তো পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা আরো প্রায়োগিক জায়গায় দেখতে চাই। আমরা মনে করি যে এই ডায়ালগগুলো নিয়মিত বেসিসে হইতে হবে এবং জনপ্রতিনিধি যারা হবেন তারা আসলে ভোটারদের মুখোমুখি হইতে হবে নিয়মিত বেসিসে, তাহলে একটা জবাবদিহিতা তৈরি হবে। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে চেষ্টা করেছি ভালো ব্র্যান্ডিং এর পলিটিক্সটা নিয়ে আসতে বাংলাদেশে, এবং সেই জায়গা থেকে আমরা মানে চাঁদাবাজ বা দখলদার বা গায়ের জোরে যারা রাজনীতি করতে চায় বা যারা হচ্ছে নানান ধরনের গুজব বা অন্যান্য কেন্দ্রিক পলিটিক্স করতে চায়, এগুলোর থেকে বের হয়ে আমরা একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করার কথা ভাবছি। এবং সেই জায়গা থেকে নারায়ণগঞ্জ 4 আসনে আমরা ডেঙ্গু সমস্যা নিয়ে কাজ করেছি, সেই সাথে ড্রেনেজ সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং আপনি কোশ্চেন করেছিলেন মাসুদ ভাইকে, আমি ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিই। আমি 4 আসনের আমাদের মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ এবং রাস্তাঘাটের। এই সমস্যাটা নিয়ে আমি নগর পরিকল্পনাবিদের সাথে, বুয়েটের অধ্যাপকের সাথে কথা বলেছি অলরেডি, যে আমাদের এই পুরো জিনিসটা একটা কনজাস্টেড সিটি হয়ে গেছে। এখানে 7টা ইউনিয়নের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। চিকিৎসার আমাদের একটা ইয়াং চিকিৎসকের টিম আমাদের অভ্যুত্থানের সময় সাপোর্ট দিয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি যে আসলে এই নারায়ণগঞ্জ 4 ফতুল্লা অঞ্চল সেটা হচ্ছে কোনো আধুনিক হসপিটাল নাই, কোনো গভর্নমেন্ট ওই ধরনের হসপিটাল নাই কমিউনিটি ক্লিনিক ছাড়া। এখানে কিভাবে চিকিৎসা সেবাটা বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিশ্চিত করা যায়, নিয়মিত বেসিসে কোন মডেলে যাওয়া যায়, এই আলাপ আলোচনাগুলো আমরা করছি। নানা ধরনের প্রশ্ন শুনছিলাম জনগণের কাছ থেকে, প্রার্থীরা তাদের উত্তর দিয়েছেন। আমি যদি এখন একজন তরুণ প্রার্থীর কাছে যাই, যারা প্রতিনিধি তারা তাদের বক্তব্য দিচ্ছেন, ভোটার হিসেবে আপনারা কি সন্তুষ্ট তাদের এই কথায়? ভোটার হিসাবে আসলে ভোট তো হয়নি, এখন ভোট হবে। ভোট হওয়ার পর ওনারা জনপ্রতিনিধি হিসেবে আসলে তখন আমাদের জন্য কি করবে এর উপর ডিপেন্ড করে যে আমরা সন্তুষ্ট হব কিনা। তবে বিগত সময় নারায়ণগঞ্জে 5 আগস্টের আগে আমরা প্রত্যেকটা খাতে দেখেছি আপনার জনপ্রতিনিধিদের দুর্নীতি, অস্বচ্ছতা। তো এই ব্যাপারে আমাদের ওনাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা আপনারা আপনাদের এলাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনারা কোন ধরনের প্রক্রিয়া গ্রহণ করবেন, এই ব্যাপারে আমি আসলে ওনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি একজন শিক্ষক রয়েছেন, আপনার চাওয়া কি বা আপনার বক্তব্য কি বাসিন্দা হিসেবে? ধন্যবাদ। আমি জানতে চাই যে নারায়ণগঞ্জের চিকিৎসা সম্পর্কে যে কি ব্যবস্থা ওনারা নেবেন, বা প্রাইভেট যে চিকিৎসাগুলো হচ্ছে সেখানে তেমন একটা চিকিৎসা পায় না, দেখা যায় সবাইকে শহরে চলে যেতে হয়, ঢাকায় যেতে হয়। তো আমার মনে হয় নারায়ণগঞ্জে একটা মেডিকেল কলেজ যদি হয়, চিকিৎসার মানটা আমার মনে হয় মেডিকেল কলেজ অবশ্যই ভালো। জি, ধন্যবাদ আপনাকে। পরিকল্পনা আছে কিনা? আপনি কি বলবেন? প্রথমে আমি ধন্যবাদ দিব চ্যানেল 24-কে, নারায়ণগঞ্জ শহরকে এক্ষেত্রে বেছে নেওয়ার জন্য। আমার ভবিষ্যৎ জনপ্রতিনিধির কাছে আমার চাওয়া থাকবে, আমি নারায়ণগঞ্জের একজন শিক্ষক হিসেবে বা শিক্ষাকর্মী হিসেবে আমার প্রত্যাশা তাদের কাছে যে নারায়ণগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে তারা করার মতন পরিকল্পনা তাদের আছে কিনা। পাশাপাশি আমার 2 বন্ধু এখানে বললেন যে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা সম্ভব কিনা, সেই সাথে অন্যান্য বিষয়গুলো তো উঠে এসছে। আমি আরেকটু বলবো যে নারায়ণগঞ্জে যে শীতলক্ষা নদীটি আছে, এটা সংস্কারের কোনো ভালো একটু ব্যবস্থা যদি আপনারা গ্রহণ করেন। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু তরুণ ভোটারদের কাছে যেয়ে আসি। আপনি একটি সমাবেশে এসেছেন, ভোটাররা রয়েছে, তারা এর আগে একাধিকবার ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি যারা হবেন তারা সামনে রয়েছেন। ভিন্ন কি কোনো চাওয়া আছে আপনার? তাদের চাওয়া আপনার চাওয়া কি? আমাকে একটু সময় দিলে আমি একটু বলতাম। আমার সর্বোচ্চ 20 সেকেন্ড সময় পাবেন। আমার 3 জন প্রার্থীর কাছে আমার প্রশ্ন ছিল প্রথমেই আমাদের মাসুদ সাহেবের কাছে, যে আমরা 5 আগস্টের পরে দেখে আসছি যে
আগে যেভাবে ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করার জন্য যেই নৈরাজ্য চালানো হতো, 5 আগস্টের পরও আমরা দেখেছি যে এই বাস স্ট্যান্ড দখল করার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী তারা বাস স্ট্যান্ড দখল করার জন্য গুলি পর্যন্ত চালিয়েছে এবং বিভিন্ন স্ট্যান্ড, নবীগঞ্জ ঘাট যা মাসুদ সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানের পাশে, সেই নবীগঞ্জ ঘাট থেকেও আমরা শুনতে পেয়েছি যে কিছু মাসোয়ারা নেওয়া হয়। তো আমরা জানি যে মাসুজ্জামান মাসুদ সাহেব একজন ব্যবসায়ী মানুষ, ওনার কোনো তিনি বললো যে ওনার কোনো বাহিনী নেই, কিন্তু আমি বলতে চাই যেহেতু উনি একজন দলীয় একজন মনোনীত প্রার্থী একটা দলের, তো সেই দলের নেতাকর্মীদেরকে সে কিভাবে সে কি বলে কন্ট্রোল করবে সেটা হচ্ছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমার জামাত ইসলামীর যে প্রার্থী জব্বার সাহেবের কাছে, যে তারা 5 আগস্টের পরে নারায়ণগঞ্জে তাদের কন্ট্রিবিউশন কতটুকু ছিল, তারা ক্ষমতায় গিয়ে তারা কতটুকু করবে তা আসলে আমরা বুঝতে পারছি না, কারণ তারা 5 আগস্টের পরে তাদের কন্ট্রিবিউশন আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছায়নি। আমাদের আব্দুল আলমিন ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, 5 আগস্টের পরে আমরা তারা যেহেতু গণ অভ্যুত্থান থেকে এই দলটা উঠে আসছে, তো এই 5 আগস্টের পরে তারা ক্ষমতায় গিয়ে, তারা রাজার বেশে ক্ষমতায় গিয়ে তারা প্রজাদেরকে কি সেই আওয়ামী লীগের মতো শাসন করবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুদুজ্জামান মাসুদ, আপনার কাছে শেষ প্রশ্ন দিয়ে আসলে একজন তরুণ ভোটার শেষ করলেন। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ডে মাসোয়ারার কথা তিনি বললেন, এই বিষয়টা আপনার নজরে এসেছে কিনা বা আপনি আসলে কি করবেন? ধন্যবাদ। দেখেন, জাতীয়তাবাদী দল একটা অনেক বড় একটা পরিবার, অনেক বড় একটা দল। এই দলে কখনো কখনো ভালো মন্দ ঢুকে যেতেই পারে এবং আমরা এই সমস্ত ঘটনাগুলিকে আমরা পয়েন্টেড করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার বলিষ্ঠ নেতৃত্বে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে এবং ওনার এই ব্যবস্থা হওয়ার কারণেই কিন্তু ধীরে 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 কিন্তু অনেকটাই কিন্তু এখন একটা স্বচ্ছ সঠিক জায়গায় যাচ্ছে দলটা। এবং যারাই এই ধরনের কাজ, আমি তো দেশ পাল্টাতে পারবো না হয়তো, কিন্তু আমি চেষ্টা করব আমার এই আসন সন্ত্রাস মুক্ত থাকবে। এবং এই যেই কথাটা উঠেছে নবীগঞ্জ গুদারাঘাট, আমি বেশ কিছুদিন যাবৎ যাচ্ছি, এখানেও কিছু বন্দোবস্তের ব্যবস্থা কেউ কেউ দেখছি করেছে, কিন্তু সবার আগে এই বন্দরবাসীকে এই যে নৌকা টোল বা এই আপনার নৌকা বয়া ছাড়া, প্রোটেকশন ছাড়া এদের যাতায়াত, তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আসতেছে যাচ্ছে সমস্ত কিছু, এবং এই যে সিন্ডিকেট অফ টেন্ডার, এই টেন্ডারবাজিকে আমরা চেষ্টা করব যে জাতীয়তাবাদী দল যদি আগামীতে সরকার গঠন করতে পারে ইনশাআল্লাহ, কোন ধরনের এই যে ছোট ছোট পয়েন্টগুলি সাধারণ মানুষের পকেট থেকে টাকা ছিনতাই করার মতো, তার থেকে সে বিভিন্নভাবে সে প্রতারিত, সে দিচ্ছে ওই যেটা টেন্ডারের যে পয়সা, উনি ঘাটে পয়সা দিচ্ছে, নৌকাতেও উনি পয়সা দিচ্ছে, জীবনের রিস্ক নিয়ে উনি যাচ্ছে আসছে, তার জীবনের কোনো নিরাপত্তা নাই। যখন তখন ঘটনা দুর্ঘটনা, বহু মায়ের বুক খালি হয় প্রতি বছর। তো এইগুলির বিষয়ে ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে, আমরা কাজ করব। এটাই তো আপনার প্রশ্ন ছিল। আর এই পাশের একজন ভোটার কোশ্চেন করেছিলেন যে স্বচ্ছতার বিষয়ে কি করবেন, মানে সরকারের হিসাব তো জনগণ আসলে পায় না, টাকা আসে, খরচ হয়, কিন্তু কাজের কাছে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি বিভিন্ন জায়গায় বলি, একটা সংসদ সদস্য যদি ওর হিসাব মানে ওর ওই অবৈধ পার্সেন্টেজ যদি না চায়, তাইলে উন্নয়ন সম্ভব, তাইলে বরাদ্দ, সঠিক বরাদ্দ আপনার কাছে পৌঁছবে। আমার এরকম কোনো নিয়ত নেই ভাই, আমার এই কাজটা আমার না। এবং একজন এই বরাদ্দ যদি আপনি না নেন, আপনি যদি বরাদ্দ সংসদ সদস্য আপনার পার্সেন্টেজ না নেন, তাইলে আপনি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আবার ওইটাকেও খাটো করে, এবং শেষ পর্যন্ত আমি বা আপনি নাগরিক, আমার কাছে আসে 1 টাকারটা 20 পয়সা, শুধু এই বড় ইয়ের কারণে। আমরা বুঝতে পেরেছি, করবো, এটা আমাদের পরিকল্পনার ভিতরে আছে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা মাওলানা আব্দুল জাব্বার আপনার কাছে যেতে চাই। জনগণের কোশ্চেনগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন, জবাব কি দিবেন আসলে তাদের এই প্রশ্নের বিষয়ে? আচ্ছা, আমাদের এক তরুণ ভোটার বলেছেন যে আমরা কি করেছি দেখতে পাননি,
আসলে আমি দুঃখ প্রকাশ করছি যে ওনার কাছ পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই বা আমাদের কার্যক্রমগুলো পৌঁছাতে পারি নাই, কিন্তু বোঝা যাচ্ছে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, আমাদের অনেক কাজ বাকি আছে। আমরা চেষ্টা করছি সবার কাছে যাতে আমাদের কাজের রিফ্লেকশনটা পৌঁছায়। ইনশাল্লাহ আমরা অচিরেই মানুষের কাছে পৌঁছাবো। আমি প্রায় আওয়ামী লীগের এই সময়ে 10 বছরে আমি বলতে পারি দীর্ঘ সময় জেলের মধ্যে ছিলাম। আমরা মানুষের কাছে কিন্তু আসতে পারিনি, আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা আসতে পারেনি, যেতে পারেনি। আজকে আমি অন্তত 15টা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসাতে গিয়েছি। অসংখ্য জায়গায় শিক্ষকরা বলেছেন যে এইভাবে কখনো কিন্তু কোনো মানুষ আসে নাই। তার মানে আমি এসে তাদেরকে অনেক সৌভাগ্যবান বানিয়ে ফেলেছি, বিষয়টা এরকম না। তারা আকাঙ্ক্ষা করে যে আমাদের এই সমস্যা শোনার কিন্তু কেউ নেই। সেই জায়গা থেকে আমার মনে হয় অনেক কিছু কাজ করার আছে। আমি একটু আগেই দ্বিতীয়বার আমি বলেছি আমরা কি কি কাজ করেছি। আর এখানে স্বচ্ছতার ব্যাপারে বলেছেন, জামাত ইসলামী স্বচ্ছতার ব্যাপারে আমরা এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই 54 বছরে আমাদের প্রায় 52 জন পর্যন্ত এমপি মন্ত্রী ছিলেন। সেই জায়গায় এখনো পর্যন্ত আমাদের কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহর মেহেরবানিতে দুর্নীতির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম এটার কোনো নজির পাওয়া যায়নি। এটি স্বতঃস্বীকৃত। আওয়ামী লীগের সময় চেষ্টা করেছে। এই জায়গায় এখন আমাদের দলীয় যেটা চিন্তা যে যখন আমাদের যেই এলাকায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি কিন্তু সেই অর্থ তার কন্ট্রোলে রাখবেন না। একটা সুনির্দিষ্ট কমিটি থাকবে, এই কমিটির মাধ্যমে কাজ হবে। সেখানে কেউ 7-5-14 করার কোনো সুযোগ পাবে না এবং কাজ শেষে জনগণের সামনে উপস্থাপন করবে যে আমার বাজেট এসেছে এত, আমাদের ব্যয় হয়েছে এত। সুতরাং এখানে আগের মতো মাসুদ ভাই যেটা বললেন যে 1 টাকাকে 20 পয়সা করে ফেলার কোনো সুযোগ থাকবে না। নির্বাচনের পরে জনগণ দেখবেন পরিস্থিতি কোন দিকে যায়। আমি এনসিপির প্রার্থী আব্দুল আলামিন, আপনার কাছে একটা কোশ্চেন ছিল তরুণ ভোটারের, যে আপনারা জি আমি বলতে চাই, দুইজনের কথা অ্যাড্রেস করতে চাই। একজন বলেছিলেন যে আসলে জবাবদিহিতার জায়গা কোথায় থাকবে ওই সরকারি বরাদ্দগুলো। আমরা বলতে চাই যে আমরা আর ওই প্রতিশ্রুতি দেওয়ার লাইনে যেতে চাই না। বাংলাদেশে তথ্য অধিকার আইন আছে, আমাদের যেগুলো পাবলিক ডকুমেন্ট ওগুলো আসলে পাবলিকলি প্রকাশ হওয়ার কথা, কিন্তু আমাদের নেতৃবৃন্দ এতদিন এগুলো গোপন রাখতো যাতে হচ্ছে নিজেদের আখের গোছানো যায়। তা আমরা যেগুলো পাবলিক কাজ রিলেটেড ডকুমেন্ট ওগুলো পাবলিকলি ওপেন থাকবে। আমরা এটা সেন্ট্রালি এই প্রতিশ্রুতি আমাদের ইশতেহারে বলেছি যে পাবলিক ডকুমেন্ট ওপেন থাকবে, মানুষ দেখবে যে এত বরাদ্দ হয়েছে কোন খাতে হয়েছে। সেখানে প্রতিশ্রুতি ট্রাস্টের ইস্যু পরে, আগে হচ্ছে লিগ্যাল ইস্যুটাই আমরা এনশিওর করব। জি, আর আমার আরেকজন তরুণ ভোটার বলেছেন যে আমরা কি আসলে ওই রাজার মতো। আমরা বলেছি যে আমরা আসলে এই রাজনীতি থেকে বের হইতে চাই বলে আমরা রাস্তায় নেমেছি, আমরা আন্দোলনে ছিলাম, এরপর আমরা নিজেদের প্রফেশনে ছিলাম। আমি নারায়ণগঞ্জেই জন্ম, নারায়ণগঞ্জে আমি বড় হয়েছি, নারায়ণগঞ্জে আমার বাড়ি। আমি নারায়ণগঞ্জ থেকে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছি। এরপরে আমি জজ কোর্ট এবং হাইকোর্টে প্র্যাকটিসের মধ্যে ছিলাম। তো অভ্যুত্থানের পরে আমরা অভ্যুত্থান করেছি, অভ্যুত্থানের পরে আমাদের মনে হয়েছে যে যেই ব্যবস্থার বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছিলাম সেটার পূর্ণতা পাওয়ার জন্য আমাদের আরো একটা বাংলাদেশ গড়ার একটা যুদ্ধে নামতে হবে। ওটার অংশ হিসেবে আমরা এই রাজনৈতিক দল এবং জার্নি শুরু করেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরো কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলে আসি। আমাদের সামনে নারায়ণগঞ্জ বারের প্রেসিডেন্ট এসেছেন। প্রার্থীদের কাছে আসলে আপনি কোর্টের আঙ্গিনা থেকে কিসের তাড়নায় আসলেন একটু বলবেন, কি চাচ্ছেন তাদের কাছে? প্রাচ্যের ডান্ডি নারায়ণ শহর ঢাকার পাশাপাশি, এখানে আমরা অনেক কিছু আশা করি। আসলে ওইভাবে নারায়ণগঞ্জকে স্বাধীনতার পর থেকে গড়া হয় নাই। নারায়ণগঞ্জ থেকে আমরা অনেক পরিমাণ ট্যাক্স দেই সরকারকে, কিন্তু সেই ট্যাক্সের টাকার একটা অংশ আমাদের এখানে আসে না। নারায়ণগঞ্জের মানুষ অবহেলিত। তা আইন শৃঙ্খলার দিক থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা কোর্টে প্র্যাকটিস করে দেখছি ইদানিং যেটা হচ্ছে, যেটা মাদকের উপর আমরা প্রচুর মামলা পাচ্ছি। এখানে 5 তারিখের নতুন সরকার দেশ আসার পরে পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে কাজ করছে না। আমি চাই যারা এই নতুন নির্বাচনে আসছেন, যারা নির্বাচনে পাশ করবেন, তাদের পক্ষ থেকে যে পুলিশ প্রশাসনকে যদি আমরা আইন শৃঙ্খলাটা সঠিকভাবে রাখতে পারি, বিচার বিভাগ যদি সুন্দর থাকে, তাহলে মানুষের কিন্তু অনেক দিক থেকেই তারা রিলিফ পেয়ে যাবে, সমাজের আইন শৃঙ্খলাগুলি ফেরত আসবে। আপনারা আইন শৃঙ্খলার জন্য
আপনারা সুন্দরভাবে কাজ করবেন, এটি আমার প্রত্যাশা। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারায়ণগঞ্জ বারের প্রেসিডেন্ট তিনি তার চাওয়ার কথা যারা এমপি হিসেবে আসবেন তাদের কাছে বলছিলেন। মাসুদুজ্জামান মাসুদ, আপনি নিশ্চয়ই তার বক্তব্য অ্যাড্রেস করেছেন, মাদকের কথা তিনি বলেছেন। এর আগে আমি সকালবেলা এই অঞ্চলের গণমাধ্যমগুলো পড়ছিলাম, সেখানে জুট দ্বন্দ্ব, আপনি তৈরি পোশাক কারখানায় ব্যবসা করেন দীর্ঘদিন ধরে, এই বিষয়ে আসলে আপনি কি করবেন? খুবই অল্প কথা শেষ করবেন, আমাদের হাতে সময় একদম কম। ধন্যবাদ আপনাকে। মাদক শুধু নারায়ণগঞ্জের সমস্যা না, মাদক বাংলাদেশের সমস্যা। মাদক টুটি চেপে ধরেছে অ্যাকচুয়ালি বাংলাদেশের, আমরা যেটা বুঝি সেটার জন্য কাজ করা, এটার জন্য জিরো টলারেন্স নেওয়া। ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে। আমার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে আমি বলেছি মাদক একটা ব্যাধি, এই ব্যাধি এমন নারায়ণগঞ্জকে যেভাবে, কারণ নারায়ণগঞ্জ এমন একটা পয়েন্টে আছে, ওই পয়েন্টে যেই সমস্ত জায়গা দিয়ে মাদক আসে, মাদক প্রোডাকশনের কারণে মাদকের দাম কমে গেছে, যেই জন্য মাদকাসক্ত বেড়ে গেছে। সেই জায়গাগুলিকে আমাদের ধরে কাজ করতে হবে। এখনই এই মুহূর্তে আমি আজকে এসপি সাহেব মহোদয়ের সাথে আমরা কথা বলে এসেছি, নতুন এসপি জয়েন করেছে, তাদেরকে আমরা বলেছি যে আমাদের প্রথম সমস্যা সমাধান করেন মাদক। আচ্ছা, আপনি মাদককে প্রথম সমস্যা হিসেবে অ্যাড্রেস করেছেন। জব্বার, আপনি কোন সমস্যাটাকে একমাত্র সমস্যা হিসেবে অ্যাড্রেস করেছেন নারায়ণগঞ্জের? আমি মনে করছি মাদক এবং সন্ত্রাস এই দুইটাকে, এবং প্রশাসন সাথে, প্রশাসন যেখানে যে ফাংশন করা দরকার সেটা ফাংশন করছে না। নতুন এসপি মহোদয়কে আমরা এটা বলে এসেছি, উনি আশ্বস্ত করেছেন যে সমস্যা সমাধান। আমাদের যেহেতু 5টা থানায় 5 জন নতুন ওসি আসছে এবং আমি নতুন এসপি, আমরা নতুন উদ্যমে কাজ করব, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আলামিন, আপনি একদম একটা দুইটা সমস্যার কথা যদি বলি, আপনি নির্বাচিত হলে এগুলো সমাধান করবেন, কোনটা করবেন? আচ্ছা, আমি বেসিক্যালি মনে করি যে নারায়ণগঞ্জের মূল সমস্যাটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন। আমরা মাদকের কথা বলি, মাদকের মহালগুলা নিয়ন্ত্রণ করে পলিটিক্যাল প্রোটেকশন, চাঁদাবাজি বলি, সন্ত্রাস বলি। জি, তো এই জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়নের পলিটিক্স থেকে যদি আমরা বের হয়ে যাই, আমরা যদি গঠনমূলক পলিটিক্সে আমরা মুভ করি, তাহলে বাংলাদেশের যেমন পরিবর্তন সম্ভব, নারায়ণগঞ্জেরও ইনশাআল্লাহ পরিবর্তন সম্ভব। আমরা ওটার জন্য কাজ করছি। বুঝতে পেরেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এই ছিল চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশে। আগামীকাল দেখা হবে ঢাকার পার্শ্ববর্তী আরেক জেলা মানিকগঞ্জ থেকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।